বুকিং করার এক্সপিরিয়েন্স বা কী ছিল সেই সমস্ত কিছুই কিন্তু আমরা পাঠ করছি কিন্তু এখন। কি করছিলি? কি খাচ্ছিস এখন? হ্যাঁ, কিন্তু ছেড়ে দিল বর্ধমান স্টেশন। যদি জেগে থাকি তাহলে অবশ্যই রামপুরহাট জাংশনটাও তোমাদের ট্রেন কিন্তু রামপুরহাট ছেড়ে দেয়। কিন্তু ঠিক আছে। আমার যাত্রার সূচনা হয়েছিল এই দুর্গানগর স্টেশন থেকে। এখান থেকেই আমি ট্রেন ধরি এবং শিয়ালদা স্টেশনে পৌঁছাই। 1 2 3 4 3 আপ দার্জিলিং মেল। আমাদের আগে কিন্তু এই ট্রেনটা শিয়ালদা থেকে ছাড়ে, চলে আসছে 1 2 3 4 3 আপ দার্জিলিং মেল। ক্রস করছে দার্জিলিং মেল। কোনোদিনও ভাবিনি যে নিজের এক্সপিরিয়েন্সকে ট্রেন ব্লগ হিসাবে শেয়ার করব, কিন্তু আমার শরীরে যখন বইছে লাল রক্ত তখন কিন্তু আমি ট্রাভেল উইথ কৌশিকের বিশাল বড় ভক্ত, তাই ট্রেন ব্লগ তো করতেই হবে। হ্যালো ফ্যামিলিওয়ালারা, কেমন আছো সবাই? আমি কিন্তু আজকে চলে এসেছি শিয়ালদা স্টেশনে, আর এখান থেকে কিন্তু শুরু করতে চলেছি আজকে নতুন একটা ব্লগ। তাহলে সঙ্গে থাকো, দেখতে পারবে। আজকে কিন্তু একটা ট্রেনের ছোট্ট ব্লগ হবে। রাত্রিবেলা কীরকমভাবে আমি আজকে পদাতিক এক্সপ্রেসে জার্নি করছি সেটা তোমাদেরকে দেখাবো। তাহলে সঙ্গে থেকো। আর পবিত্র ঈদের শুভকামনা তো তোমাদেরকে জানিয়েই কিন্তু আজকে এই ব্লগ শুরু করছি। এসি 3 টায়ারে আমার টিকিট, আর আমি কিন্তু ট্রেনে রয়েছি এখন। আর আজকে এই রাতের জার্নি কেমন হতে চলেছে পদাতিক এক্সপ্রেসে সেটাই কিন্তু আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তাহলে চলো, কি হয় ট্রেনে বা কীভাবে আমি পৌঁছাই সেটাই তোমাদেরকে তুলে দেখাবো। প্রায় 11টার কাছাকাছি, আর 11টা 15 মিনিটে কিন্তু এই ট্রেন ছেড়ে দেবে শিয়ালদা স্টেশন থেকে। আজকে এই ট্রেনে রাতে যাত্রা করতে কেমন লাগলো বা এই ট্রেনের টিকিট বুকিং করার এক্সপিরিয়েন্স বা কী ছিল সেই সমস্ত কিছুই কিন্তু আজকে তোমাদের এই ভিডিওর সাথে শেয়ার করব। আর এই ট্রেনে যেতে যেতে ট্রেনের জার্নিটাই বা কেমন হলো, কীভাবে আমি পৌঁছালাম এবং পৌঁছে কোথায় যাব, কাদের সাথে যাব, সব কিছুই কিন্তু দেখাবো। সঙ্গে কিন্তু পুরো পরিবার আছে, তোমাদের ফ্যামিলিওয়ালারা কিন্তু আজকে পুরো পরিবার নিয়েই কিন্তু গন্তব্যের জন্য বেরিয়েছে। তাহলে সঙ্গে থাকো আর দেখো কেমন হয় এই জার্নিটা। এই ট্রেনটি কিন্তু উত্তরবঙ্গ তথা এনজেপি হয়ে দার্জিলিং যাওয়ার জন্য একটি উল্লেখযোগ্য ট্রেন। ভাড়ার তালিকা এবং সংশ্লিষ্ট বিবরণ আমি আমার ডেসক্রিপশন বক্সে লিখে দিয়েছি। ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে শিয়ালদা স্টেশন থেকে। আমরা কিন্তু চলেছি আমাদের গন্তব্যের পথে পদাতিক এক্সপ্রেস ধরে। আশা করছি এই জার্নি আমাদের জন্য রোমাঞ্চকর হবে এবং খুব শুভ হবে। তাহলে সঙ্গে থেকো আর ভিডিওটা কিন্তু সবাই দেখো। এবার কিছু
এবার কিছুক্ষণ ভেতরে যাব এবং ভেতরে গিয়ে দেখবো ঝিঙ্কুড়ি কি করছে, কতটা দুষ্টুমি করছে। কি করছিলি? কি খাচ্ছিস এখন? হ্যাঁ, আলু ভাজা। তুই যে বাইরে দিয়ে খেয়ে আসলি যে, আবার খিদে পেয়ে গেছে? ট্রেনে খাবার দেবে তো তোকে, খাবি তো? ঠিক আছে। মা রয়েছে, বাবা রয়েছে, দিদি রয়েছে, আর আমার সর্বকালের ব্লগিং পার্টনার আমাদের ম্যাডামও কিন্তু রয়েছে। ট্রেনে টোটাল সিট ছিল 4টে, কিন্তু আমরা সংখ্যায় কিন্তু ছিলাম 5 জন। আমাদের কিন্তু 4টে টিকিট কনফার্ম হলেও একটা টিকিট কিন্তু কনফার্ম হয়নি। আর টিটি সাহেব এসে যা বললেন তা শুনে আমাদের চিন্তা আরো বেড়ে গেল। পরবর্তী অভিজ্ঞতা কি হয়েছিল সেটা তোমাদের জানাবো টিকিটের বিষয়ে। আচ্ছা আচ্ছা, অ্যাডজাস্ট করে যেতে হবে। হ্যাঁ, গাড়িতে আরএসি ক্লিয়ার হবে না, তো আরএসি দিয়েছে বাবা। 14, 15। বন্ধুরা, প্রায় 3 মাস আগে টিকিট কাটার পরও আমাদের 4টে টিকিট কনফার্ম হলেও একটি টিকিট কিন্তু অবশেষে কনফার্ম হয়নি। ওয়েটিং লিস্ট 1-এই সেটা থেকে যায়। যেদিনকে চার্ট প্রিপেয়ার্ড হয় সেদিনকে আমরা জানতে পারি যে আমাদের টিকিট কিন্তু ক্যান্সেল হয়নি, আবার কনফার্মও হয়নি। এটা নিয়ে কিন্তু একটু চিন্তায় ছিলাম। আর এই চিন্তা নিয়েই কিন্তু আমরা ট্রেনে সফর করেছিলাম। টিটি সাহেবের কনফার্মেশনের পর চিন্তা একটু কমেছিল, কিন্তু ওই চাপ ছিল যে কোনো সিট তখনও পর্যন্ত উনি দিতে পারেন। কে বলেছে আমরা জেগে থাকবো? আমরা ঝিঙ্কুড়ি কিন্তু অলরেডি একটা জায়গা নিয়ে ফেলেছে। কিরে, এই তুই আমার জায়গায় শুয়ে পড়েছিস, আমি কোথায় শোবো? হ্যাঁ, কোথায় শোবো আমি? আমি কোথায় যাব? তুই কোথায় শুবি? তুই ট্রেনের নিচে শুবি তো। এই তো চেয়ারে নিচে, সিটের নিচে শুবি তুই। আয়, নিচে বিছানা করে দিচ্ছি, নিচে শুয়ে পড়বি। আয়, তোর টিকিট নেই তো? তুই তো টিকিট কাটিসনি তো। আয়, কি হ্যাঁ? শুতে দাও না, দেবো না, তোকে নিচে শুতে দেবো। তোর টিকিট নেই, তোকে নিজেই শুতে হবে। আমরা পার করছি কিন্তু এখন দক্ষিণেশ্বর স্টেশন। দক্ষিণেশ্বরে নবনির্মিত যে মেট্রো লাইনটা হয়েছে সেটার পাশ দিয়ে কিন্তু ট্রেন যাচ্ছে। কেন উঠছিস? ট্রেন পার করছে আমাদের দক্ষিণেশ্বর স্টেশন। দক্ষিণেশ্বরের স্কাই ওয়াক দেখা যাচ্ছে। রাতে ট্রেন জার্নির কিন্তু একটা আলাদা মজা আছে। যারা তোমরা রাতে ট্রেন জার্নি করো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে রাতে তোমাদের ট্রেন জার্নি করতে কেমন লাগে। আর ট্রেন জার্নি যখন করছি তখন একজনের নাম কিন্তু এখানে আমার নিতেই হবে। আমার গুরুদেব, যাকে দেখে কিন্তু আমি ইন্সপায়ার হয়েছি, কৌশিকদা, ট্রাভেল উইথ কৌশিক। কৌশিকদার কথা কিন্তু আজ খুব মনে পড়ছে। এমনকি ইভেন ট্রেনে ওঠার আগেও আমি কিন্তু কৌশিকদাকে ট্রেনের টিকিটের সম্বন্ধে একটা জিনিস জেনেছিলাম, যে আমাদের একজনের টিকিট কিন্তু কনফার্ম হয়নি এবং ক্যান্সেলও হয়নি। তো সেই ক্ষেত্রে আমি কি করতে পারি? দাদা কিন্তু হাজার ব্যস্ততার মধ্যেও আমাকে রিপ্লাই করে জানিয়েছে যে হ্যাঁ, তোমরা ট্রেনে উঠতে পারবে। থ্যাংক ইউ দাদা, অসংখ্য ধন্যবাদ তোমাকে। আমাদের ট্রেন পার করছে বালি ব্রিজ। এখন যে সিটে আমি বসে আছি আমি জানি না সিটটা কার। টিটি সাহেব এসে বলে গেলেন যে বর্ধমান থেকে বোধহয় উঠবেন। তো যতক্ষণ না উঠছে বসে থাকি, আর যতটা পারবো জানলা থেকে আলোতে ভিডিও তোলা যায় সে চেষ্টা করব। দারুণ লাগছে কিন্তু সত্যি। দারুণ দৃশ্য। আমাদের ট্রেন এখন পার করছে ডানকুনি স্টেশন। হ্যাঁ, দেবে ব্যাগটা দিতে আমার, নিচে রাখা আছে, নিচে নিচে নিচে। ডানকুনি স্টেশনে কিন্তু এই ট্রেনের কোনো রকম কোনো হল্ট নেই।
আমাদের ট্রেনে মোটামুটি এখন সবাই কিন্তু ঘুমের দেশের প্রায় চলে গেছে। ঝিঙ্কুড়ি জায়গা নিয়ে নিয়েছে, বাবা চলে শুয়ে পড়েছে, মা নিচেরটাতে শুয়ে পড়েছে, এখানে দিদি বসে আছে, দিদির সাথে আমি গল্প করছি। দিদি একমাত্র টিকিট কনফার্ম হয়নি, তাই দিদি আর আমি বসে এখানে শেয়ার করে যাব। সত্যি এখানে রেলের একটা কারুকার্য ভালো বুঝতে পারলাম। টিটি সাহেব এসেছিলেন, তিনি বললেন যে আপনার অসুবিধা নেই, আপনি যেতে পারেন, আপনার টিকিটটা ওই জন্যই ক্যান্সেল করা হয়নি, আপনি আপনার ফ্যামিলির সঙ্গে সিট শেয়ার করে যেতে পারবেন, কিন্তু আপনি সিট কোনো পাবেন না ট্রেনে। মানে টিটি ডাইরেক্টলি বলেই দিল। মানে ভাবো বন্ধুরা, মানে এখানে কীরকম রেলওয়ের একটা ট্রিক্স। তাও একদিক থেকে ভালো, খারাপ বলবো না, যে অন্তত যদি ক্যান্সেল হয়ে যেত তাহলে তো সমস্যা আরও বেশি বাড়তো। ক্যান্সেল হয়নি, সেখানে যে আমরা শেয়ার করে যেতে পারছি সেই জিনিসটাই ভালো। এটা কিন্তু বাথরুমের অবস্থা দেখতে পারো, যদিও বা এখনো যাত্রা শুরু হয়নি, পরিষ্কার পরিচ্ছন্নই আছে, কতক্ষণ থাকবে সেটা জানি না। বেসিন রয়েছে, জল রয়েছে, জল তো প্রচণ্ড আসতেই পড়ছে, একটু কষ্ট করতে হচ্ছে। লিকুইড সোপও রয়েছে এখানে, এগুলো কাজ করে কিনা জানি না। ফ্লাশ রয়েছে। আজকে রাতে ঘুম হবে না, শুধু ট্রেন ব্লক হবে। কেন এটা জড়িয়েছি, শরীর প্রচণ্ড খারাপ, ঠান্ডাও লেগেছে। ডাক্তার বলেছে এসিতে যদি যান তাহলে সেক্ষেত্রে গলায় একটু জড়িয়ে নেবে। ওষুধ খেয়েই কিন্তু ট্রেনে উঠেছি, কিন্তু ব্লক করতেই হবে যতই শরীর খারাপ হোক। বন্ধুরা, আমি কিন্তু চেষ্টা করেছিলাম ট্রেন থেকে নেমে বাইরের প্রত্যেকটা স্টেশন দেখানো এবং সে সম্পর্কে কিছু বলা, কিন্তু যেহেতু রাতের ট্রেন সেই জন্য জিআরপিএফ আমাকে নামতে দেয়নি। আর নামতে দেয়নি বলেই আমি ট্রেনের জানলায় বসে সব বিবরণ দিয়েছিলাম। রাত 1টা বাজে, সবাই যখন ঘুমিয়ে তখন আমি বিস্কুট খাচ্ছি। কিন্তু কী করবো, রাতের অন্ধকারে ট্রেন কিন্তু পার করে গিয়েছিল অনেকগুলো অচেনা স্টেশন, যেগুলোর বিষয় কিন্তু আমি জানতাম না, তাই জানলার ধার থেকেই সেগুলোকে আমি ভিডিওতে দেখাই। ট্রেনের সব যাত্রীরা যখন ঘুমের দেশে পাড়ি দিয়েছে তখন কিন্তু ট্রেন নিঃশব্দে তার গতি ছাড়িয়েছে 113 কিলোমিটার। আর সেই গতি কিন্তু আমি আমার ফোনের স্পিড মিটারে চেক করছিলাম। কখনো কখনো যা পার করে চলে যায় 115 থেকে 116 কিলোমিটার, কখনো কখনো বা 117 কিলোমিটার। আমি কিন্তু এই ব্যাপারটা পুরোপুরি বসে উপলব্ধি করছিলাম। ট্রেনের জানলা থেকে স্টেশনগুলো ঝাপসা দেখা যাচ্ছিল, কিন্তু যেহেতু ট্রেনের গেটে বা দরজায় গিয়ে আমি সেটা করতে পারবো না, ছবি তুলতে পারবো না, তাই এই ঝাপসাভাবেই আমি কিন্তু চেষ্টা করছিলাম বোঝার যে কোন স্টেশনকে আমরা পার করে এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে। আমাদের ট্রেন কিন্তু পৌঁছে গেছে বর্ধমান জংশনে। 12:54 আমাদের ট্রেন কিন্তু এসে পৌঁছালো বর্ধমান জংশনে। এর সময় হচ্ছে 2 মিনিট। 2 মিনিটের মধ্যে কিন্তু ট্রেন এখান থেকে ছেড়ে দেবে। কলকাতা থেকে শিয়ালদা থেকে প্রায় 101 কিলোমিটার পথ অতিক্রম ক্রমে বর্ধমানে কিন্তু আমরা পৌঁছালাম। আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিল বর্ধমান স্টেশন। বর্ধমানের পর পরবর্তী স্টপ হচ্ছে বোলপুর শান্তিনিকেতন। যেহেতু আমি প্রথমেই বলেছি যে আমি দাদার ভক্ত, তাই সেই ক্ষেত্রে কিন্তু যে নির্দেশগুলো দাদা দিয়ে থাকেন সেগুলো কিন্তু অক্ষরে অক্ষরে আমি এখানেও পালন করেছি। নিঃশব্দে আমরা কিন্তু পার করেছিলাম কবিগুরুর আপন দেশ শান্তিনিকেতন স্টেশন। আমার কিন্তু খুব ইচ্ছা ছিল এই শান্তিনিকেতন স্টেশন নেমে সেই শান্তিনিকেতন স্টেশন থেকে তার ভিডিও তোমাদেরকে তুলে ধরার, কিন্তু প্রথমেই বলেছি জিআরপিএফ কিন্তু নামতে দিচ্ছিল না,
তার জন্য কিন্তু আমি ট্রেনের জানলা থেকেই এই ভিডিওটা করে তোমাদেরকে দেখিয়েছি। বন্ধুরা, শিয়ালদা থেকে 153 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে বোলপুর শান্তিনিকেতন স্টেশনে। এখানে এই স্টেশনের হল্ট মাত্র 2 মিনিট। এরপরে ট্রেন এখান থেকে ছেড়ে দেবে এবং এর পরবর্তী স্টেশন হচ্ছে রামপুরহাট জংশন। যদি জেগে থাকি তাহলে অবশ্যই রামপুরহাট জংশনটাও তোমাদেরকে দেখাবো। আমাদের ট্রেন কিন্তু নির্ধারিত সময়ের প্রায় 3 মিনিট লেটে চলছে। দেখা যাক এরপরে কত তাড়াতাড়ি তার নেক্সট স্টেশনে পৌঁছায়। এই শান্তিনিকেতন স্টেশনে ট্রেন আসলেই আমি কিন্তু সবসময় চেষ্টা করি একবার নেমে এই স্টেশনটা একবার ঘুরে থাকার, কিন্তু আজ কিন্তু সেটা সম্ভব হয়নি। কারণ প্রথমেই বলেছি রাতের ট্রেন, আর সেই ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা স্টেশনে নামা সম্ভব হচ্ছে না, তাই এবার আর হলো না। তো 14 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে রামপুরহাট স্টেশনে। শিয়ালদা থেকে 214 কিলোমিটার পথ অতিক্রম করে রামপুরহাট স্টেশনে এখন 2:36 মিনিটে ট্রেন কিন্তু এসে পৌঁছে গেছে। এখানে ট্রেনের হল্ট হচ্ছে মাত্র 1 মিনিট। এরপরে কিন্তু ট্রেন এখান থেকে ছেড়ে দেবে। আমাদের ট্রেন রামপুরহাট ছেড়ে এগিয়ে যাচ্ছে মালদার দিকে। আমাদের ট্রেন কিন্তু রামপুরহাট ছেড়ে দিল, পরবর্তী স্টেশন মালদা। যদি জেগে থাকি তাহলে অবশ্যই খুব ইচ্ছে ছিল প্রত্যেকটা স্টেশন তোমাদেরকে দেখাবো এবং তার সম্বন্ধে তোমাদেরকে বলবো, কিন্তু আমাকেও ঘুমোর দেশে চলে যেতে হলো। আর ঘুমোতে ঘুমোতে কখন যেন সকালও হয়ে গেল। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে একটা নতুন দিনের সূচনাও হয়ে গেল এবং সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সে আমাকে জানান দিল যে অবশিষ্ট কাজটি আমি কাল রাতে ফেলে এসেছিলাম সেটা কিন্তু আমাকে এই সকালের মধ্যে শেষ করতে হবে। ভোরের এই কুয়াশামাখা সকাল আমাকে এক নতুন অভিজ্ঞতার জানান দিল। কোনোদিনও ভাবিনি যে অন্যান্য ব্লগগুলো করার সঙ্গে সঙ্গে আমি এই ট্রেনের ব্লগও করব, কিন্তু বেশ ভালো লাগছিল বিষয়টা আমার কাছে। আমার কাছে বিষয়টা ছিল কিন্তু সম্পূর্ণ অজানা, তাই হয়তো অনেক জায়গাতেই ভুল করেছি, কিন্তু চেষ্টা করতে ক্ষতি কি, চেষ্টা করতে করতেই হয়তো এই জিনিসটাতেও আমি পারদর্শী হয়ে উঠবো একদিন। গুড মর্নিং ফ্যামিলিওয়ালা। শিয়ালদা থেকে 372 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা কিন্তু এখন এসে পৌঁছেছি শামসি স্টেশনে। এখানে এই ট্রেনের হল্ট মাত্র 1 মিনিট। 1 মিনিটের মধ্যে এই ট্রেন ছেড়ে দেবে। এখন বাজে ভোর 5:58। শামসির পরে পরবর্তী স্টেশন কিন্তু হচ্ছে ডালখোলা। ঠান্ডা কিন্তু বেশ ভালোই লাগছিল। একে ট্রেনের ভিতরে এসি, আর দ্বিতীয় বাইরে গেটের দ্বারে দাঁড়িয়েও কিন্তু বেশ ঠান্ডা লাগছিল। তাই এই ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য আমি আশ্রয় নিলাম কিন্তু চায়ের দিক। গরম চা খেয়ে কিন্তু ঠান্ডার হাত থেকে একটু রিলিফ পেয়েছিলাম ঠিকই,
খেতে খেতে ঝিঙ্গুরির সাথেও একটু গল্প করে নিলাম, তার রাতে ঘুম হচ্ছে কিনা জেনে নিলাম। এপ্রিল মাসের প্রায় মাঝামাঝি অবস্থায় চলে এসেছে, কিন্তু এখনও ট্রেনের ধারে দাঁড়িয়ে কিন্তু বেশ ভালো ঠান্ডা লাগছে। হাওয়াটা বেশ ভালো ঠান্ডা, মানে মনে হচ্ছে এখানে এখনও শীতকাল রয়ে গেছে। আমাদের ট্রেন এখন পার করলো হরিশ্চন্দ্রপুর স্টেশন, আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাবো তালকোলা স্টেশনে। 457 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে তালকোলা স্টেশনে। এখানে স্টেশনের হল্ট মাত্র 1 মিনিট পরে কিন্তু এই ট্রেন ছেড়ে দেবে, আর এর পরবর্তী স্টেশন কিন্তু আজিমগঞ্জ। এখন ঘড়িতে বাজে 7:18, সকালের আলো কিন্তু ফুটে গেছে। আর এখানে দাঁড়ানোর সময় আমাদের পাশাপাশি কিন্তু দেখা হয়ে গেল কামাখ্যা এক্সপ্রেসের, যেটা আমি একটু আগেই তোমাদেরকে দেখালাম। আর সিগন্যাল দিয়ে দিয়েছে ট্রেন ছেড়ে দেবে। চলো ট্রেনে উঠে পড়ি। আমরা এসে উপস্থিত হয়েছি কিষানগঞ্জ স্টেশনে। এই কিষানগঞ্জ স্টেশন কিন্তু বিহারের একটি জনপ্রিয় স্টেশন, এবং এই কিষানগঞ্জ স্টেশনের পরেই কিন্তু আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্য নিউ জলপাইগুড়ি স্টেশন। এখন ঘড়িতে বেজে 7:30, হয়তো আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছাবো। সিগন্যাল হয়ে গেছে, ট্রেন ছেড়ে দিয়েছে, ট্রেনে উঠে পড়বো তাড়াতাড়ি। আমি কিন্তু প্রত্যেকটা স্টেশনে দাঁড়িয়ে যে বিবরণগুলো দিয়েছি ও যে সংখ্যাগুলো আমি বলেছি সেগুলো হয়তো হতে পারে অনেকাংশেই ভুল, কারণ ট্রেনের ক্ষেত্রে কিন্তু আমি অনেকটাই কাঁচা। যদি কোনো এক্সপিরিয়েন্স বন্ধুরা এই ভিডিওটা দেখে থাকো, যারা ট্রেন সম্বন্ধে জানো, তারা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও কোন কোন জায়গায় আমি ভুল করেছি। আমার এই ছোট্ট একটা প্রচেষ্টার মাধ্যমে আমি কিন্তু এটা খুব ভালো মতো বুঝতে পেরেছি যে অন্যান্য 5টা ব্লগ বা বাজার ঘুরে দেখার থেকে এই ট্রেনে ব্লগ করা কিন্তু অত্যন্ত কঠিন। তাই যে সকল ট্রেন ব্লগাররা নিয়মিত ট্রেন ব্লগ করে চলেছ তাদেরকে ফ্যামিলি ম্যানের তরফ থেকে জানাই কুর্নিশ, এবং স্যালুট জানাই তাদেরকে যারা এত খাটনি করে একটি সুন্দর ও নিখুঁত ট্রেন ব্লগ তৈরি করার জন্যে। আমাদের ট্রেন কিন্তু একটার পর একটা ট্রেনকে অপোজিট দিক থেকে ক্রস করছিল, এবং সে এগিয়ে যাচ্ছিল নিজের গন্তব্যের দিকে। আমি অপেক্ষা করছিলাম যে আর কত তাড়াতাড়ি সেটা পৌঁছাবে। ট্রেন কিন্তু তার নির্দিষ্ট গতি বজায় রেখে যতটা সে লেট করেছিল পূর্ববর্তী সময়, সেটাকে কিন্তু পুরো মেকআপ করে সঠিক সময়ে কিন্তু এনজেপি স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছিল। আমরা চলে এসেছি এনজেপি স্টেশনের কাছাকাছি, আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা পৌঁছে যাবো এনজেপি স্টেশনে। এরপরে আমি আবার চলে গেছিলাম আমার ঝিঙ্গুরির কাছে।
তার সঙ্গে একটু খুনসুটি করতে। তারপরে স্কুলে নিয়ে যাব। স্কুলে যেতে হবে তো? হ্যাঁ, ট্রেন থেকে নেমে ওইদিকে ট্রেন ধরে স্কুল যাবো কিন্তু, ঠিক আছে? ঠিক আছে কি না? আবার কি কিসের ছুটি আজকে? পাহাড়ে যাবো বলে ছুটি? কে দিয়েছে, আন্টি? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ট্রেনের জানলা থেকে বাইরে এই চা বাগানের অপরূপ দৃশ্য, এটা কিন্তু কোনোভাবেই মিস করা যায় না। তাই এই সুন্দর ভিডিওটা আমি জানলা থেকে করেই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, এবং জানলার ধারে বসে বসে এটাই ভাবছিলাম যে এই পদাতিক এক্সপ্রেসের গল্প কিভাবে লিখব ও স্টেশনে নেমে তার পরের গল্পটাও কিভাবে সাজাবো। শিয়ালদা থেকে 574 কিলোমিটার পথ অতিক্রম করে আমি কিন্তু এসে পৌঁছে গেছি এনজেপি স্টেশনে। আর এটাই কিন্তু আমার শেষ গন্তব্য এখানে। এখান থেকে শুরু হবে এরপরে আমার নেক্সট জার্নি। আর এই ট্রেনটা কিন্তু এখন এখান থেকে চলে যাবে। পদাতিক এক্সপ্রেসের জার্নি কেমন লাগলো সেটা অবশ্যই জানিও, তোমাদের সঙ্গে আমি সেটা শেয়ার করব। আর সঙ্গে থেকো, কারণ এরপরে এই জার্নি শেষ হওয়ার পরে পরে কিন্তু শুরু হবে নতুন জার্নি। আর আমার এই পদাতিক এক্সপ্রেসের জার্নি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করতে ভুলো না। থ্যাংক ইউ বন্ধুরা। এর পরবর্তী ভিডিওতেই কিন্তু আমি নিয়ে আসছি ফ্যামিলিওয়ালা তার সমগ্র ফ্যামিলিকে নিয়ে পাহাড় ভ্রমণ কিভাবে করলো।